এনটিএ নেটের নতুন সিলেবাস আসতে চলেছে। নতুন সিলেবাসে ঠিক কী কী পরিবর্তন আসবে? কোনো ইউনিট কি বাদ চলে যাবে? নতুন কোনো ইউনিট সংযোজিত হচ্ছে আমাদের নেটের সিলেবাসে, নাকি আগের ইউনিটগুলোর মধ্যেই নতুন কিছু টপিক আসতে চলেছে? ঠিক কী কী আসতে পারে এই নিয়ে সবাই যখন চিন্তিত, ঠিক তখনই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এনটিএ নেটের নতুন সিলেবাসের সম্ভাব্য রূপরেখা। আবারও বললাম, সম্ভাব্য রূপরেখা। কারণ আমি না আছি সিলেবাস কমিটিতে, না আমি এনটিএর একেবারে অন্দরমহলের কেউ, কিন্তু আমরা প্রেডিকশন করতে পারি কী ধরনের সিলেবাসের পরিবর্তন আসতে পারে। অভিজ্ঞতা এবং কিছু কানাঘুষো এবং কিছু ভেতরকার তথ্য থেকে আমরা যতটুকু পেয়েছি সেটা নিয়েই আজকের এই এপিসোডটা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। বিএসএসিআই বেলুড়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা যারা নেট বা সেটকে লক্ষ্য করছো তারা নিশ্চয়ই শুনেছ, আমরা একটি টুইটার পেয়েছিলাম কিছুদিন আগে, যেখানে স্পষ্টতই বলা হলো যে ন্যাশনাল এডুকেশন পলিসি চলে এসছে 2020-তে এবং সেই রূপরেখাকে ঠিক রেখে আমরা অতি শীঘ্রই নতুন সিলেবাস আনতে চলেছি। এখন নেটে নেগেটিভ মার্কিং আসবে কি আসবে না সেটা একটি বিষয়, সেটা এই ভিডিওতে নয়, অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। এবং আরও একটি বিষয় যে কি কি নেটের সিলেবাসে পরিবর্তন হতে চলেছে, আজকে আমরা মূলত সেই জায়গাটা নিয়ে আলোচনা করব। সো সবার প্রথমে এক ঝলক দেখে নিতে হবে যে বর্তমান নেটের সিলেবাসে ঠিক কী কী আছে, সেখান থেকে কোনো ইউনিট বাদ যাওয়ার সম্ভাবনা আছে কি না। তো প্রথমেই দেখো, 10টা ইউনিটে আমাদের নেটের পেপার 1 পড়ানো হয়। টিচিং, রিসার্চ, রিডিং কম্প্রিহেনশন, কমিউনিকেশন, ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন, আইসিটি, পিপল অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, হায়ার এডুকেশন। আমি যদি একে একে ইউনিটগুলোর দিকে তাকাই, দেখো আমরা নেট পরীক্ষা কিসের জন্য দিই? ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। আমাদের উদ্দেশ্য প্রফেসর, অধ্যাপক হওয়া। অধ্যাপক হতে গেলে তো পড়াতে হবে। আগামীর যে সমাজ, তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে। সো টিচিং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, বাদ হওয়ার কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয়ত, আমরা নেট সেট পরীক্ষা দিই খুব ভালো রিসার্চার হওয়ার জন্যে, গবেষণা করব এই লক্ষ্যমাত্রা নিয়ে। সো রিসার্চ অবশ্যই লাগবে। নেক্সট যদি দেখি, সে আমরা ভালো গবেষণাই করি বা ভালোভাবে পড়াই, আমরা যা কিছুই বলবো তার জন্য কিন্তু সবথেকে আগের মাধ্যম হচ্ছে কমিউনিকেশন। কথা বলতে হবে, কাদেরকে শেখাতে হবে, কাদেরকে? ছাত্রদেরকে, আমার সামনে থাকা শিক্ষার্থীকে। তাই কমিউনিকেশান এই চ্যাপ্টারটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের নেটের জন্যে। সো দেখো, এই জায়গাগুলো বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং তারপরে যে চ্যাপ্টারটা দিকে আমরা তাকাবো সেটা হচ্ছে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এই আইসিটির দিকে যদি আমরা তাকাই, তাহলে এক্ষেত্রেও আমি দেখতে পাবো আফটার কোভিড আমরা কিন্তু অনলাইন নির্ভর একটা টিচিং এনভায়রনমেন্ট, এডুকেশন সিস্টেমের মধ্যে জুড়ে গেছি। আজকে তুমি যে ইউটিউবের মাধ্যমে আমার সঙ্গে কথা বলছো, দেখছো, আমাকে শুনছো, আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি, ঘরে বসে ক্লাস করছো, রেকর্ডেড ভিডিও দেখছো, পিডিএফ নোটস পাচ্ছ, ইন্টারাক্টিভ ওয়েতে ইন্টারাক্টিভ ইবুক পাচ্ছ, সব কিছুই আইসিটি। সো এই আইসিটি কিন্তু আরও বৃহৎ আকারে ধরা দেবে আমাদের নতুন সিলেবাসে, তাই বাদ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পঞ্চম যে চ্যাপ্টারটার দিকে আমরা বা ইউনিটটার দিকে তাকাবো সেটা হচ্ছে হায়ার এডুকেশন। আমরা যারা নেট সেট পরীক্ষার্থী, তাদের লক্ষ্যই, তাদের স্বপ্নই আগামী দিনে কলেজ ইউনিভার্সিটিতে আমিও পড়াবো। আজকের দিনে আমার শিক্ষাগুরু যেভাবে ক্লাস নিচ্ছে, আগামী দিনে ওই জায়গাতে আমি নিজেকে দেখতে চাই। হায়ার এডুকেশন সিস্টেমের মধ্যে নিজের অবদান রাখতে চাই। তাই হায়ার এডুকেশন কোনোভাবেই বাদ যাবে না। তাহলে দেখো, আমরা যদি এক ঝলকে দেখে নিই, টিচিং, রিসার্চ, আইসিটি, কমিউনিকেশান, হায়ার এডুকেশন, 10টা ইউনিটের মধ্যে 5টা ইউনিটের বাদ যাওয়ার কোনো পসিবিলিটিস নেই।
যুক্তি দিয়ে ভাবতে হবে। দেখো আমি শুধু এটুখানি বলেই ছাড়বো না, পরিবর্তন হলে কোন জায়গাতে পরিবর্তন হতে পারে, কী ধরনের পরিবর্তন, সবটা বলবো। তাই যারা ধৈর্য হারাচ্ছ আমি বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। আশা করছি আজকের এই ভিডিও থেকে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে, এবং আমার ধারণা ইউটিউবেই প্রথমবার কোনো নতুন সিলেবাসের সম্ভাব্য রূপরেখা নিয়ে কেউ আলোচনা করছে। সো কন্টিনিউয়াস দেখতে থাকো। নেক্সট যে জায়গাটা সেটা হচ্ছে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। আমরা জানি বর্তমানে এই পরিবেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব, এবং আগামী দিনের শিক্ষার্থীদের পরিবেশের এই রক্ষার প্রতি দায়িত্বশীল করে তোলাটাও আমাদের দায়িত্ব। তাই এই পিপল অ্যান্ড এনভায়রনমেন্টের যে ব্যাপারটা কোনোদিনই কিন্তু এই ধরনের একটা জেনারেল পেপারের সাবজেক্ট থেকে উঠে যাবে না, এটা আমাদের মাথায় রাখতেই হবে। কারণ এটা আমরা সামাজিক প্রাণী, এটা আমাদের কর্তব্য, এবং আগামী জেনারেশনকে সেটা শেখানোও আমাদের কর্তব্য। সো এটাও থাকছে। নেক্সট যদি আমি দেখি, খুব ইম্পর্টেন্ট যেটা জায়গা সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল পার্টটা, ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন। আমরা যদি ন্যাশনাল এডুকেশন পলিসি একটু ভালো করে পড়ি, একটু ভালো করে লক্ষ্য রাখি, আমরা ওখানে দেখব যে প্র্যাকটিক্যাল লাইফে প্রতিনিয়ত যে ম্যাথসগুলোর প্রয়োজন আমাদের প্রতিনিয়ত হয়, সেগুলোর ওপর আরও বেশি করে জোর দিতে বলা হচ্ছে। সো ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড এবং রিজনিং আরও স্পেসিফিক হয়ে যাবে, বাদ যাওয়ার কোনো প্রশ্ন নেই। কারণ জীবনের প্রতি মুহূর্তটাই ক্যালকুলেশন। জীবনের অঙ্ক আমরা মেলাতে পারি আর না পারি, পরীক্ষার খাতায় অঙ্ক মেলাতেই হবে, ঠিক আছে? তাই আমাদের যখন প্রিলিমস বা এই জেনারেল কোনো পেপার আসে সেখানে কিন্তু এগুলো থাকবেই। সো এক দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে এই 10টা ইউনিটের কোনোটাই বাদ যাওয়ার পসিবিলিটিস এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। তাহলে স্যার কী পরিবর্তন হবে? আরও নতুন চ্যাপ্টার কি ইনক্লুড হবে? সবার প্রথমে বলি, নতুন চ্যাপ্টার হওয়ার সম্ভাবনা কম। কেন এই কথা বলছি? না আকাশে উড়ে কোনো কথা বলছি না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি। লাস্টবার যখন নেটের সিলেবাস পরিবর্তন হয়েছিল সেই সময়টা অলরেডি বিএসএসসিআই প্রতিষ্ঠা হয়ে গেছে এবং আমরা ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছি। আমরা সেই ট্রানজিশানটা দেখেছি, কি ছিল কি হলো। আমি সবগুলো ইউনিটের পিডিএফ তোমার কাছে দিয়ে দেবো, কারণ সেই পুরো অ্যানালিসিসটা, রিসার্চটা আমার নিজের কাছে আছে। আজকে তোমাদেরকে একটা ইউনিট দিয়ে বোঝানোর চেষ্টা করব যে সিলেবাস যখন পরিবর্তন হয়, পরিবর্তনটা ঠিক কিভাবে হয়। আমাদেরকে পরিবর্তনের ইতিহাসটা বুঝতে হবে, তাহলে ভবিষ্যতে কি হতে পারে আমরা সেই প্রেডিকশনটা খুব সহজে করতে পারবো। সো নেক্সট স্লাইডের দিকে আমরা যাব। দেখো আমি প্রথম চ্যাপ্টার টিচিং অ্যাপটিটিউড নিয়ে তোমাদের সামনে এখন কথা বলবো, একদম ফার্স্ট ইউনিট। আমরা যদি দেখি ওল্ড সিলেবাস, যেটা মোটামুটি 2017 সাল পর্যন্ত চলেছে, সেই সিলেবাসে টিচিংয়ের মধ্যে ছিল টিচিং, লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স, ফ্যাক্টর অফ এফেক্টিভ টিচিং, মেথড অফ টিচিং, টিচিং এডস, ইভ্যালুয়েশন সিস্টেম। টোটাল 6টা সাব ইউনিট কিন্তু এই ওল্ড সিলেবাসের টিচিং অ্যাপটিটিউড পোর্শনটার মধ্যে ছিল। কটা বললাম? 6টা। এবার আমি যদি নিউ সিলেবাসটার দিকে তাকাই, দেখো আমাকে তুলনামূলক আলোচনা করতে হবে কি নতুন হলো। দেখো টিচিং টিচিং একই আছে, লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স একই আছে, ফ্যাক্টরস অফ এফেক্টিভ টিচিং একই আছে, মেথডস অফ টিচিং একই আছে, কিন্তু আরও স্পেসিফিক হয়ে গেছে। কীরকম? মেথডস অফ টিচিং ইন ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং। ভালো করে বোঝো। আমি যদি শুধু এটার দিকে তাকাই, মেথড অফ টিচিং, শিক্ষকতা প্রাইমারিতেও হতে পারে, আপার প্রাইমারিতেও হতে পারে, হাই স্কুল লেভেলেও হতে পারে, হায়ার সেকেন্ডারি লেভেলেও হতে পারে, কলেজ লেভেলেও হতে পারে, ইউনিভার্সিটি লেভেলেও হতে পারে। তো এখানে কিন্তু স্পেসিফিক কিছু বলে দেয়নি পুরনো সিলেবাসে, কিন্তু এখানে স্পেসিফিক বলে দিল। কোথায়? হায়ার লার্নিং। শুধুমাত্র হায়ার এডুকেশনের ক্ষেত্রে মেথডস অফ টিচিং কেমন হবে, মানে কি বি স্পেসিফিক। আর যখনই সিলেবাস বি স্পেসিফিক করে দেবে,
এটা মনে রেখো, সিলেবাস কিন্তু ছোট হয়ে গেল না, বরং সিলেবাস ভাস্ট হয়ে গেল, সিলেবাস ইনডেপথ হয়ে গেল। কারণ এই ছোট্ট এরিয়া থেকে অনেক ইনডেপথ প্রশ্ন তোমাকে দেবে, তাই জন্য পড়াশুনোটাও ইনডেপথ তোমাকে করতে হবে। আশা করি পার্থক্যটা বোঝাতে পেরেছি। এটা ওপরে ওপরে বলছি, আমি এটার প্রত্যেকটা পয়েন্টের ভেতরে গিয়ে কথা বলবো, জুড়ে থাকতে হবে ভিডিওটার সাথে। দেখো, আমি সব সময় বলি, আমি চমক ধমক চটক দিতে ইউটিউবে আসি না। আমি ইউটিউবে আসি কিছু তথ্য শেয়ার করতে, প্রতিনিয়ত রিসার্চের মধ্যে দিয়ে আমরা যেটা খুঁজে পাই, আমরা যেটা অনুভব করি সেটা। আবারও বলছি, আমরা এই ভিডিওগুলো করি ভিউ পাওয়ার জন্য নয়, আমরা এই ভিডিওগুলো করি তোমাকে সঠিক ইনফরমেশন সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্যে। আর বলে রাখি, সম্ভাব্য রূপরেখা নিয়ে আমরা আলোচনা করছি, এটাই সিলেবাস এটা বলছি না, তবে যা শোনা যাচ্ছে সেখান থেকে যেটা মনে করছি সেটা নিয়ে আলোচনা হচ্ছে। নেক্সট দেখো, বলছে টিচিং এইডস। এই টিচিং এইডসের মধ্যে এখানে নামটা পাল্টে কি বললো, টিচিং সাপোর্ট সিস্টেম। অনেকটা সেই চাল ভাজা আর মুড়ির গল্প, যার নাম চাল ভাজা তার নাম মুড়ি, শুনে একই রকম মনে হতে পারে। টিচিং এইডস আর টিচিং সাপোর্ট সিস্টেম পার্থক্য আর কি আছে, মোটামুটি তো একই, শুধু ওটুকু দেখে বোঝা যাবে না। যেরকম মুড়ি আর চাল ভাজা শুনতে এক লাগলেও খেতে এক নয়, একটু আলাদা, ঠিক আছে? ব্যাপারটা ঠিক সেরকম, বোঝাবো, আসবো, একটু অপেক্ষা করতে হবে। নেক্সট দেখো, ইভ্যালুয়েশন সিস্টেম। এখানেও ইভ্যালুয়েশন সিস্টেম আছে, কিন্তু এর মধ্যেও ভেতরে ভেতরে পার্থক্য হয়ে গেছে। ওই যে বললাম, শুধু ওপর ওপর দেখে বিচার করলে হবে না, ভেতর থেকে বিশ্লেষণ করতে হবে কোনো কিছুকে বুঝতে গেলে। সো এখন আমরা যেটা করব, এই ওভারভিউ নয়, টিচিং এর মধ্যে ঠিক কী কী পরিবর্তন হলো, একই কি আছে, সামনে দেখো তো একই মনে হচ্ছে। এরমভাবে প্রত্যেকটি 6টি পয়েন্টকে আমরা পর্যালোচনা করব একে একে। দেখো, টিচিংয়ের মধ্যে কী কী ছিল ওল্ড সিলেবাসে, নেচার, অবজেক্টিভস, ক্যারেক্টারিস্টিক্স, বেসিক রিকোয়ারমেন্টস। এই 4টে পয়েন্ট আমাদের পুরনো সিলেবাসে ওই টিচিং লেখাটার মধ্যে লুকিয়েছিল, মানে সাব টপিক। টিচিং অ্যাপটিটিউড মেন ইউনিট, তার সাব টপিক টিচিং, তার সাব টপিক নেচার, অবজেক্টিভস, ক্যারেক্টারিস্টিক্স, বেসিক রিকোয়ারমেন্টস। এবার এই টিচিংয়ের মধ্যে নতুন সিলেবাসে কি বলা হলো, নেচারের জায়গায় বলা হলো কনসেপ্ট অফ টিচিং। হোয়াট ইজ টিচিং? এই টিচিংয়ের ধারণাটা কে কিভাবে দিয়েছে, কার মতে কীরকম, একজনের মতের সঙ্গে অন্যজনের মতের পার্থক্য কোথায়, পড়তে হয়েছে ইন ডিটেলস। আগে কিন্তু বইগুলোতে থাকতো না, বাট লাস্ট কয়েক বছর আমরা যে পরীক্ষা দিয়েছি সেখানে এগুলো দেখে যেতে হচ্ছে। নেক্সট যদি আমরা দেখি অবজেক্টিভস, দেখো আছে অবজেক্টিভস, আছে নেচারটা হয়ে গেছে কনসেপ্ট। এবার দেখো ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্টস, এই দুটো এখানে দেখো ক্যারেক্টারিস্টিক অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্টস আছে, কিন্তু মাঝখানে দুটো জিনিস ইনপুট হয়েছে। কী কী? লেভেল অফ টিচিং। এই লেভেল অফ টিচিংয়ের মধ্যে কী কী পড়তে হবে না, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেকটিভ লেভেল। আবারও বলছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। টিচিং অ্যাপটিটিউডের মধ্যে একটাই পয়েন্ট ছিল টিচিং, তার মধ্যে গোপনভাবে 4টে পয়েন্ট ছিল। নতুন সিলেবাসে সেটাই হয়ে গেল 5 থেকে 6টা পয়েন্ট, এবং বি স্পেসিফিক ইনডেপথ পড়াশুনো চলে আসলো। এখানে নতুন ঢুকে গেল লেভেল অফ টিচিং, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেকটিভ লেভেল। আমরা প্রত্যেকে এগুলো পড়েছি, যারা নেট সেটের পরীক্ষার্থী প্রত্যেকে আশা করি রিলেট করতে পারছো। তাই সামনে থেকে শুধু দেখলাম যে টিচিং ইজ ইকুয়াল টু টিচিং লেখা আছে, মানে সিলেবাস একটুও পরিবর্তন হয়নি, ভুল করছো। এইভাবেই সিলেবাসের মধ্যে কিন্তু অ্যাডিশন হবে প্রত্যেকটা ইউনিটে, এটা বুঝতে হবে। একটা ছোট্ট উদাহরণ দেখালাম। নেক্সট আমি বলেছি কি 6টা পয়েন্টে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, ওল্ড সিলেবাসে একটাই পয়েন্ট ছিল লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স। খায় না মাথায় দেয়, কী পড়তে হবে, কতটা পড়তে হবে, কীভাবে পড়তে হবে, কিচ্ছু বলা নেই। যখনই নতুন সিলেবাস চলে আসলো, কি বলে দিল, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্ট অ্যান্ড অ্যাডাল্ট লার্নার্স। কাদের ক্যারেক্টারিস্টিক পড়তে হবে? অ্যাডোলেসেন্ট অ্যান্ড অ্যাডাল্ট লার্নার্স, তাদের ক্যারেক্টারিস্টিক্স। এবং সেটা কি ধরনের? অ্যাকাডেমিক, সোশ্যাল, ইমোশনাল, কগনিটিভ। বোঝাতে পারলাম?
আমরা প্রথমে কি বলছি, একটা ছোট্ট বাস্তব উদাহরণ দিয়ে বলি, কিরে কী খাবি আজকে? চপ মুড়ি। তুমি সামনে গিয়ে দেখলে একটা বেগুনি বসে আছে বা একটু পেঁয়াজি বসে আছে, তুমি যে কোনো একটা নিয়ে চলে আসলে, সঙ্গে একটু মুড়ি, কোনো কথা নেই, সবই তো চপ। কিন্তু তোমাকে যদি বলা হয় স্পেসিফিক, আমি ওই ভেজিটেবল চপটাই খাবো, তাহলে তুমি সামনের দোকানে গিয়ে দেখছো চপের দোকান, কিন্তু ভেজিটেবলটা নেই। আবার তারপরের দোকানে গিয়ে দেখছো পেঁয়াজি আছে, বেগুনি আছে, আলুর চপ আছে, ডিমের চপও আছে, ভেজিটেবলটা নেই। কিন্তু তোমাকে তার মানে ভেজিটেবলটাই খুঁজে আনতে হবে। সিলেবাসটা দেখে ছোট মনে হবে, কিন্তু ইনডেপথ বি স্পেসিফিক, এটাই প্রতিনিয়ত কিন্তু নেটের সিলেবাসের মধ্যে পরিবর্তন আসছে। এটা 5 বছর আগে থেকেই শুরু হয়েছে। সো এখানেও কিন্তু সেই স্পেসিফিক জায়গা তৈরি করে দিচ্ছে। এবং শুধু এটা পড়েই যে ক্ষান্ত থাকতে হচ্ছে তা কিন্তু নয়। কি বলছে? ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ইন্ডিভিজুয়ালি পার্থক্যটা কোথায়, বোঝাতে পারছি কি সবাইকে? তো এভাবে সিলেবাসের পরিবর্তন এসছে। এবার আমি একটু শর্টে দেখানোর চেষ্টা করব। নেক্সটটা ফ্যাক্টর অফ এফেক্টিভ টিচিং, শুধু এটুখানি বলা ছিল, দেখো এতগুলো জায়গা চলে এসছে। এফেক্টিভ টিচিং রিলেট টু, শুধু ফ্যাক্টর বলে ছেড়ে দেয়নি, কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? টিচার, লার্নার, সাপোর্ট মেটেরিয়াল, এই সমস্ত কিছু প্রত্যেকটা পয়েন্টকে ইন ডিটেলস তোমাকে পড়তে হয়েছে বর্তমান যে সিলেবাস চলছে। নেক্সট যদি আমরা দেখি, দেখো এখানে শুধু বলছে মেথড অফ টিচিং। এখানে কি বলছে? মেথড অফ টিচিং ইন ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং। সেখানেও আরও স্পেসিফিক, আরও ইনডেপথ কোন জায়গাতে জোর দিতে বলছে? টিচার সেন্টার্ড ভার্সেস লার্নার সেন্টার্ড মেথড। এবং শুধু তাই নয়, অনেকে ভাবছো অনলাইন এখন আসবে ইত্যাদি প্রভৃতি, আগে থেকেই ছিল। অফলাইন ভার্সেস অনলাইন মেথড বীজ পুঁতে রেখেছিল, আস্তে আস্তে সেটা মহিরীয় আকারে ধরা দেবে তোমাদের আগামী সিলেবাসের মধ্যে। লিখে রাখো, আজকের এই ভিডিওটা সেভ করে রাখো। এবং দেখো তার সঙ্গে সঙ্গে অলরেডি ওই যে বললাম বীজ পুঁতে রেখেছে, স্বয়ংপ্রভা মুক্স শিওর শর্ট কোশ্চেন আসতো। এবারে এরকমই আরও বেশ কিছু নতুন পোর্টাল তোমাদের সামনে যুক্ত হবে। কি কি পোর্টাল যুক্ত হতে পারে তার লিস্টও আমি করে এনেছি, ঠিক আছে? সেটাও তোমাদেরকে আমি বলবো। দেখো সব তো আর বলার সময় মনে রাখা সম্ভব না, তাই ছোট্ট করে একটু নোট করে রেখেছি তোমাদের জন্যে, আসবো। নেক্সট দেখে নিই। দেখো টিচিং এডস, শুধু এডস দিয়ে বলেছিল। সাপোর্ট সিস্টেমের মধ্যে কি বলছে? ট্র্যাডিশনাল সাপোর্ট সিস্টেম, আগে কীরকম ব্যবহার করা হতো। মডার্ন সাপোর্ট সিস্টেম, আইসিটি বেসড সাপোর্ট সিস্টেম, অলরেডি 3টাকে ইন্ট্রোডিউস করে দিয়েছিল 5 বছর আগে। এখন এই জায়গাটা আরও ভাস্ট রূপে তোমাদের সামনে আসবে, কারণ প্রতিদিন নতুন নতুন পোর্টাল আসছে। প্রত্যেক দিন পড়ানোর জন্য নতুন নতুন মেথড, নতুন নতুন জিনিসপত্র, আরও ইন্টারঅ্যাক্টিভ লার্নিং হয়ে যাচ্ছে। আমরা আমাদের ছোটোবেলায় স্লেট পেন্সিলের বাইরে কিছু বুঝতাম না, এখন চলে এসছে ট্যাব লার্নিং, ভার্চুয়াল লার্নিং, আবার মেটাভার্স চলে আসছে। চোখে একটা চশমার মতো পড়ে নিল, একটা অন্য জগতেই প্রবেশ করে গেল। এভাবে ঘরে বসে, বেডে বসে টিচিং চলছে। সো সেই জায়গাগুলো কিন্তু ঢুকবে আমাদের সিলেবাসের মধ্যে। তো আমরা প্রথম দেখার চেষ্টা করলাম যে কী ধরনের। দেখো ইভ্যালুয়েশন সিস্টেম, এখানেও একটা বিস্তর পরিবর্তন আসবে। দেখো একটা ছোট্ট জিনিস বলি, কি বলছে? ইভ্যালুয়েশন ইন চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, CBCS অলরেডি সমস্ত ইনস্টিটিউশনে চলে এসছে। যে সময় সিলেবাস এসেছিলো সেই সময় ছিল না, ঠিক আছে? তার মানে আজকের ডেটে নতুন যে সিলেবাসটা আসবে, আগামী 5 বছরে শিক্ষাক্ষেত্রে কী ধরনের ইভ্যালুয়েশন আসতে চলেছে সেটা কিন্তু আজকেই ইনক্লুড করে দেওয়া হবে। কারণ আজকে যারা তোমরা শিক্ষার্থী, আগামী দিনে তোমরাই কিন্তু শিক্ষক রূপে জয়েন করবে কোনো না কোনো ইনস্টিটিউশনে। আশা করি বোঝাতে পারছি সিলেবাসে কী ধরনের পরিবর্তন তোমার জন্য অপেক্ষা করছে। এবং আর একটা জিনিস দেখো, যখন এই সিলেবাস এসছিল সেই সময় সবে কম্পিউটারে পরীক্ষা দেওয়া শুরু হয়েছে বা OMR চলছে, লাস্ট পরীক্ষা ছিল, সেই সময় কিন্তু CBT, কম্পিউটার বেসড টেস্টিং যে সিস্টেম, ইভ্যালুয়েশন সিস্টেম চলে এসেছিল। আজকের দিনে সেটা পুরনো। আজকে সিটেট পরীক্ষাও অনলাইনে হচ্ছে, আজকে বিহার স্টেট সেও CBT মোডে নিচ্ছে। কালকে অর্থাৎ আগামী 5 বছরে কি সিস্টেম আসবে ইভ্যালুয়েশনে, আমি জানি খুব শুনতে ইচ্ছা করছে তোমার, বলবো, আমি বলবো, আজকে বলবো, এই ভিডিওতে বলবো।
শুধু একটু জুড়ে থাকতে হবে। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট কি, এই যে এত কথা বলছি কিসের রেসপেক্টে বলছি, দেখো একটা ছোট্ট জিনিস বুঝে নিতে হবে। সেটা কি, বারবার বলা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসির ওপরে বেস করে নতুন সিলেবাস আসবে। তাহলে আমি এই যে নতুন সিলেবাসের সম্ভাব্য রূপরেখা কোথা থেকে পাবো? আরে এটাই আমার সোর্স, ন্যাশনাল এডুকেশন পলিসিটাই আমার সোর্স। যদি পুরো পলিসির মোটামুটি ওই 60 থেকে 70 পাতার যে PDF আছে, খুব ভালো করে তুমিও পড়ে নাও, আমি পড়েছি, তুমিও যদি পড়ে নাও এই কথাগুলো তুমিও এখানে দাঁড়িয়ে বলতে পারবে, তুমি নিজেও বুঝতে পারবে, এটাতে কঠিন কিছু নেই। এবার আমি জানি তোমার কাছে এতটা সময় নেই, তোমাকে এতটা পড়তে হবে না, একটা পাতা পড়ো, হার্ডলি 10 মিনিট লাগবে। আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার 16, 4.26, 4.27, 4.28 এই 3টে পয়েন্ট পড়ে যাও। শিক্ষাক্ষেত্রে আগামী 5 থেকে 10 বছরে কেন্দ্রীয় সরকার কি চাইছে, প্রযুক্তিগত দিক থেকে বা ভ্যালু এডুকেশনের দিক থেকে, তুমি এক কথাতে তুমি নিজেও রিয়েলাইজ করতে পারবে। তো আজকে এই এডুকেশন পলিসি পড়ার পর নেটের সিলেবাসে কী ধরনের পরিবর্তন আসতে পারে, এতক্ষণ দেখলাম কি ধরনের পরিবর্তন এসেছিল, এখন দেখছি কি পরিবর্তন কাকে বেস করে হবে, এবার দেখব কি ধরনের নতুন সিলেবাস আসছে তোমাদের জন্য অপেক্ষা করে আছে। সো কি ধরনের সিলেবাস অপেক্ষা করে আছে, এটার প্রথম যে পয়েন্টটা সেটা আমি তোমাদের বলবো, মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। দেখবে এতদিন পর্যন্ত আমরা পড়াশুনোর ব্যাপারটা কি বুঝতাম না, আমি সংস্কৃত পড়ছি, আমাকে শুধু ওটুকুই ভালো করে জানলে হবে, আমি বাংলা পড়ছি, আমাকে ওটুকুই ভালো করে জানলে হবে। কিন্তু আগামী দিনে যে এডুকেশন সিস্টেম আসছে সেটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে হতে চলেছে। অর্থাৎ তুমি শুধু সংস্কৃত পড়ছো কিন্তু ওটুকুই যথেষ্ট নয়, তার সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য কি ঘটছে, অন্যান্য সাবজেক্টে কি ঘটছে সেগুলোও তোমাকে জানতে হবে। এবং সেটার জন্যেই কিন্তু আজকে দেখো আমাদের পেপার 1-এ অলরেডি ফিলোসফি, ইন্ডিয়ান প্রমাণ, হেত্বাভাস, ইন্ডিয়ান লজিক, ওয়েস্টার্ন পার্ট সমস্ত কিছু ইনক্লুড হয়ে গেছে। সে তুমি ইতিহাসের স্টুডেন্ট হও, সে তুমি ভূগোলের স্টুডেন্ট হও, সে তুমি পল সায়েন্সের স্টুডেন্ট হও, তোমাকে এগুলো পড়তে হচ্ছে। অন্যদিকে দেখো তুমি একটা বাংলা স্টুডেন্ট, কিন্তু তোমাকে হায়ার এডুকেশনে গিয়ে আমাদের অ্যানশিয়েন্ট এডুকেশন সিস্টেম কেমন ছিল, আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্ট এডুকেশন সিস্টেম কেমন ছিল, এই যে শিক্ষার বিবর্তনের ইতিহাস সেটা তোমাকে পড়তে হচ্ছে। তুমি কিন্তু ইতিহাসের ছাত্র বা ছাত্রী নও, কিন্তু তবুও পড়তে হচ্ছে। তো এই জায়গা থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে আগামী দিনে নেট সেটের ক্ষেত্রে সবথেকে বড় যে পরিবর্তন আসতে চলেছে সেটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এটা মাথায় রাখতে হবে। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 2023 সাল একটি কোম্পানি পুরো রেভলিউশন এনে দিয়েছে জগতে, সেটা কি ChatGPT, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আগে আমরা রিসার্চ করতাম কি করে না, কোনো একটি বিষয়ের উপরে আমাকে কিছু লিখতে হবে, আমাকে একটা আর্টিকেল পাবলিশ করতে হবে, আমি কি ভাবছি সেটা জানাতে হবে। আমি 10টা বই পড়তাম, পড়ে সেখান থেকে নিজের যে ধ্যান, নিজের যে ধারণা, নিজের যেটা বোধবুদ্ধি বলছে সেটাকে সুন্দর করে নিজের ভাষায় লিখতাম। আজকের দিনে কিন্তু মানুষের সেটা করছে না, ছেলেমেয়েরা কী করছে, ডিরেক্ট গিয়ে সেই টপিকটা ChatGPT-তে লিখে দিচ্ছে, ChatGPT অ্যাসাইনমেন্ট করে তার রিসার্চ জিনিসটা লিখে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমাদের সময়ের অপচয় হচ্ছে না, অল্প সময়ে আমরা একটা জিনিস, কম্প্যাক্ট জিনিস পেয়ে যাচ্ছি। কিন্তু রিসার্চ এথিক্সে এটা কতটা ঠিক, কতটাকে নেওয়া যাবে, কতটাকে নেওয়া যাবে না, এই সমস্ত টেকনোলজি এবং এই সমস্ত সফটওয়্যার এথিক্যালি রিসার্চের জন্যে কতটুকু ইউজ করা প্রয়োজন। তাহলে দেখো, যখনই তোমার এডুকেশন সিস্টেমের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ChatGPT-র মতো সফটওয়্যার, টেকনোলজি, AI চলে আসলো, তখন স্বাভাবিকভাবে সেই রিসার্চটার ইভ্যালুয়েশন সিস্টেমেও পরিবর্তন আনতে হবে। কারণ তা না হলে তোমার রিসার্চটা কতটা ইউনিক, কতটা তোমার কাজ, তুমি কতটা কাজ করেছো,
তোমার কন্ট্রিবিউশন ঠিক কতটা সেটা তো বোঝা যাবে না। সো আমাদের ওই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের পরেই যে জায়গাটা মাথায় রাখতে হবে সেটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। থার্ড যে জায়গাটা খুব বেশি করে আসছে সেটা হচ্ছে কি না, নিউ টেকনোলজিস অ্যান্ড পোর্টালস। একদম ছোট্ট কথায় আমি তোমাদেরকে বলবো, আমরা যদি দেখি খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এখন সমস্ত কাজকর্ম কোনো না কোনো পোর্টালের মাধ্যমে করছে, একটা কেন্দ্রীভূত সিস্টেমের মাধ্যমে করছে। যেমন কতগুলো ছোট্ট ছোট্ট উদাহরণ আমি তোমাদের দিচ্ছি। এতদিন তোমরা শুধু কী দেখেছো না, স্বয়ংপ্রভা মুক্স, এর বাইরে আমাদের কিছু দেখতে হয়নি। কিন্তু আগামী দিনে কী দেখতে হবে সেগুলো এখনই তোমাদেরকে বলে দিচ্ছি। আগামী দিনে তোমাদের যেগুলো আসতে চলেছে সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাকাডেমিক ডিপোজিটারি। এগুলো কোথায় যুক্ত হবে? তোমার আইসিটিতে যুক্ত হতে পারে, তোমার টিচিংয়ে যুক্ত হতে পারে, ঠিক আছে? আরও কি আসতে চলেছে? ক্যাম্পাস কানেক্টিভিটি, ঠিক আছে? একটু গুগলে সার্চ করে দেখো, আপকামিং। এগুলো সমস্তটাই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিভিন্ন আইআরটির কোলাবোরেশনের প্রজেক্ট, যেগুলো আগামী দিনে শিক্ষাক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে। সেগুলোর ইন ডিটেলস তোমাকে পড়তে হতে পারে আগামী নতুন সিলেবাসে। আরও কি স্পোকেন টিউটোরিয়াল, একজন টিচার এবং একজন স্টুডেন্ট কিভাবে ভার্চুয়ালি পরস্পরের সঙ্গে কথাবার্তা বলবে, তার জন্য পোর্টাল কি স্পোকেন টিউটোরিয়াল। ভার্চুয়াল টিচিং, এটা আরও জনপ্রিয় হবে। ভার্চুয়াল ল্যাব, ইতিমধ্যে এই পোর্টাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে টক টু ইউর টিচার, এগুলো লিখে রাখো এবং গুগলে সার্চ করে দেখে রাখো। টক টু ইউর টিচার, শোধ গঙ্গা শোধ সিন্ধু, কী ধরনের কাজ তোমার সাবজেক্টে অলরেডি হয়ে গেছে, কী ধরনের কাজ আগামী দিনে তোমার সাবজেক্টে হচ্ছে বা হতে পারে, তার পুরো লিস্ট সমস্ত কিছু কিন্তু এই পোর্টালগুলোতে দেওয়া আছে। এই পোর্টালগুলোর কাজ কি, এই পোর্টালগুলো কি করে, এগুলো নিয়ে কিন্তু ইন ডিটেলস পড়াশুনো আসতে চলেছে আমাদের নতুন সিলেবাসে। এর সঙ্গে আমরা যদি দেখি, ঠিক আছে, যে আমাদের যে প্রশ্নের ধরন নেটে অলরেডি দেখবে এখন আর ওই ইনফরমেশান বেসিস প্রশ্ন খুব একটা আসে না, পুরোটাই একটা অ্যাপ্লিকেশান বেস কোশ্চেন আমাদের বর্তমানে নেটে আসছে। অর্থাৎ তুমি কতগুলো ইনফরমেশান পড়ে গেলে, দেখে গেলে, ডিরেক্ট গিয়ে উগরে দিলে, পরীক্ষা কিন্তু আর সেরকম হচ্ছে না, প্রশ্ন আর সেরকম হচ্ছে না। প্রশ্ন হচ্ছে পুরোটাই কনসেপচুয়াল বেস। ইভেন আমাদের যে আনসিন প্যাসেজ আসে, কম্প্রিহেনশন, সেখানেও আগে একটা যে আমাদের পুঁথিগত ধারণা ছিল যে প্রশ্নের যে লাইন, সেই লাইনটাই যদি আমি আমার প্যারাগ্রাফের মধ্যে খুঁজে পাই সেখান থেকেই উত্তরটা হয়ে যাবে একেবারে কেল্লা ফতে। এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন তোমাকে রীতিমতো প্যাসেজটা পড়তে হচ্ছে, বুঝতে হচ্ছে, তারপরে প্রশ্ন পড়ে বুঝে তবেই উত্তর করতে পারবে, অন্যথায় পারবে না। মানে পুরোটাই অ্যাপ্লিকেশান বেস লার্নিং, অ্যাপ্লিকেশান বেস কোশ্চেন হচ্ছে। এই জায়গাগুলো তোমাদের আসতে চলেছে। এবং অলরেডি যদি আমরা দেখি স্কুল এবং কলেজের যে সিলেবাস তার পরিবর্তন হয়ে গেছে। সেখানে ইন্ডিয়ান ফিলোসফির থেকে একদম ইন্ডিয়ান ফিলোসফি, কোর ইন্ডিয়ান ফিলোসফি, ভগবদ্গীতা, বেদ, আমাদের প্রতিদিনের ডেলি লাইফে গীতা এবং বেদ কিভাবে আমাদের উপকারে আসতে পারে, এই জাতীয় অনেক ছোট ছোট পার্ট কিন্তু ঢুকে গেছে। এবং আগামী দিনে এই ইন্ডিয়ান যে ফিলোসফি সেটার উপরেও কিন্তু জোর দিতে চলেছে এনটিএর নতুন সিলেবাসে, অ্যাজ পার আমাদের এনইপি সেটাই দেখা যাচ্ছে। সো এই বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে যদি আমি দেখি আমাদের রিসার্চের ক্ষেত্রে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ নিয়েই আমরা পড়ে আছি, ঠিক আছে? সেখানে কেস স্টাডি যে মেথড, কেস স্টাডি মেথড একদম অ্যাপ্লিকেশান বেস, এই কেস স্টাডি মেথডসের ওপরে আরও ইনডেপথ পড়াশুনো আসতে চলেছে, আরও ইনডেপথ ক্যারিকুলাম আসতে চলেছে তোমাদের রিসার্চ অ্যাপটিটিউডে, মিলিয়নীয় কথাগুলো। এবং আরেকটি খুব ভালো জিনিস যেটা হচ্ছে মোরাল এডুকেশান অ্যান্ড ভ্যালু এডুকেশান। আবারও বলছি, মোরাল এডুকেশান অ্যান্ড ভ্যালু এডুকেশান এই জায়গাতে জোর দিতে চলেছে। সঙ্গে সঙ্গে ভোকেশনাল অ্যান্ড স্কিল বেস যে এডুকেশান,
এই জিনিসটাও কিন্তু ইন্ট্রোডিউস হতে চলেছে আগামী এনটিএ নেটের সিলেবাসে। তো আমরা মোটামুটি রিসার্চ এবং টিচিংয়ের দিক থেকে এগুলো দেখে নিলাম। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা জায়গা, ইভ্যালুয়েশন সিস্টেম, যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই চলে এসছে, সে কারণে ইভ্যালুয়েশন সিস্টেমের মধ্যেও কিভাবে পরিবর্তন আসছে সেটাও কিন্তু আমাদের আগামী এনটিএ নেটের সিলেবাসে আমরা দেখতে পাবো। সবথেকে বড় কথা, ঠিক আছে, এই যে এথিক্স বলে একটা জিনিস আছে, রিসার্চ এথিক্স, সেখানে এআই কতটা যুক্তিযুক্ত? কারণ এআই যেটা তোমাকে লিখে দিচ্ছে ওটা তো তোমার নিজের রিসার্চ ওয়ার্ক না, তাহলে তুমি কেন সেই ওয়ার্কটার জন্য ডক্টরেট পাবে? বোঝাতে পারছি? বাস্তব নিয়ে বোঝো ব্যাপারটা আমি কি বলছি। চ্যাট জিপিটির কাছে অনেক তথ্য আছে, সে সমস্ত তথ্যকে কোলেক্ট করে কম্প্যাক্ট ওয়েতে তোমার সামনে একটা রেজাল্ট দিল, কিন্তু সেটা তো তুমি বার করলে না। যদি তুমি নিজে 10টা বই ঘেটে কাটতে তাহলে ওটা থাকতো তোমার ওয়ার্ক। যখন চ্যাট জিপিটি তোমাকে লিখে দিচ্ছে তাহলে তোমার রিসার্চ ওয়ার্ক হলো না। তাহলে ওটাকে একজন ইভ্যালুয়েশন করছে যে টিচার বা গাইড কিভাবে ধরবে? প্ল্যাগারিজম আরও ইন ডিটেলসে পড়তে হবে। আগেকার দিনে কি আমরা চুরি করলে প্ল্যাগারিজম সফটওয়্যারে ধরা পড়ে যেত যে কত % লেখা কোন কোন বই থেকে, কোন কোন সোর্স থেকে টোকা হয়েছে। আগামী দিনে চ্যাট জিপিটি থেকে কতটা টোকা হয়েছে সেটাও তোমার ওই রিপোর্টের মধ্যে আসবে প্ল্যাগারিজম চেক করার সময়। সেটা কিভাবে হবে? এই বিষয়গুলো কিন্তু আগামী দিনে আসছে এবং এগুলো পুরোটাই আইসিটি বেসড, এবং আইসিটির মধ্যে এই পোর্টালগুলো সম্পর্কে আসবে। আর রিসার্চের মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তোমাদের আর্টিকেল এবং থিসিস রাইটিং। এই জায়গাতেও কিন্তু আরও ইনডেপথ পড়াশুনো তোমাদের রিসার্চের যে চ্যাপ্টার সেখানে আসতে চলেছে। কেন? সেখানে যে এপিএস স্টাইল, যে নিউ এপিএস স্টাইল যে আপগ্রেডেশন হয়েছে সেগুলোর ইন ডিটেলস একটা আলোচনা আসবে। রেফারেন্সিং স্টাইল, বর্তমানে যে রেফারেন্সিং করতে হয় তার স্টাইলগুলো কেমন, কিভাবে করা উচিত, কিভাবে রেফারেন্স লিখতে হবে, বিবলিওগ্রাফি স্টাইল কেমন হওয়া উচিত, একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে কিভাবে লেখা হচ্ছে, এগুলো তোমাদের প্রত্যেকের জানা উচিত। ঠিক এই জিনিসগুলো কিন্তু আগামী দিনে রিসার্চ এবং টিচিংয়ের মধ্যে ঢুকতে চলেছে, আইসিটির মধ্যে আসতে চলেছে। এবং আরেকটা জিনিস যেটা খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসিতে, সেটা হচ্ছে মেন্টাল হেলথ। এরকম অনেক ছাত্রছাত্রী দেখা যাচ্ছে পিএইচডি করতে করতে মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে, পিএইচডি শেষ করতে পারছে না, পাগল হয়ে যাচ্ছে, এত প্রেশার নিয়ে ফেলছে। তো তার মেন্টাল হেলথ কি করে ভালো থাকবে, তার জন্য কি করা উচিত, এই জায়গাটাও আসতে পারে, এই অ্যাপ্রোচটাও আসতে পারে। এবং সাইকোলজিক্যাল থিওরির ওপরে বেশ কিছু পোর্শন অ্যাড হতে পারে, সাইকোলজিক্যাল থিওরির ওপরে বেশ কিছু পোর্শন অ্যাড হতে পারে আমাদের নতুন সিলেবাসে এনটিএ নেটের ক্ষেত্রে। তো এই হলো মোটামুটি ব্যাপার। এবং সর্বোপরি যে জায়গাটা সেটা হচ্ছে এনইপি, একটা বড় অংশ জুড়ে কিন্তু বড় অংশ এনইপির ইন ডিটেলস, ন্যাশনাল এডুকেশন পলিসি, তার বিবর্তন, 2020 সালে ন্যাশনাল এডুকেশন পলিসি ঠিক কী বলল, এবং তার সাথে সাথে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের যেটা অলিখিতভাবে এতদিন 2-3টে প্রশ্ন আসতো সেটাও লিখিত আকারে সিলেবাসে কিন্তু আসতে চলেছে। তো মোটামুটি আমরা যদি দেখি, মোটামুটি যদি আমরা একটা কি বলবো, একটা কোলেক্ট করার চেষ্টা করি, তো দেখো 4টে পয়েন্ট এটা মাথায় রাখতে হবে, যেগুলো হয়তো 4টে আলাদা ইউনিটে আসবে না, কিন্তু প্রত্যেকটি ইউনিটের মধ্যে এই 4টে পয়েন্টেরই কিন্তু একটু একটু ছায়া আমরা দেখতে পাবো, যেটা ইউনিটকে আরও স্পেসিফিক করে তুলবে, ইউনিটকে আরও বড় করে দেবে এবং ইউনিটকে আরও ইনডেপথ পড়ার জন্যে আমাদেরকে বাধ্য করবে নতুন সিলেবাসে। তো সেই 4টে পয়েন্ট কী কী না, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, চ্যাট জিপিটি, এই জাতীয় জিনিসগুলো, নিউ টেকনোলজিস অ্যান্ড পোর্টালস বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড লজিক। মোটামুটি এই 4টে জিনিসকে তোমরা যদি মাথায় রাখো তাহলে আশা করি বুঝতে পারছো যে ঠিক কী ধরনের পরিবর্তন তোমার জন্য অপেক্ষা করছে। এবার ছোট্ট কতগুলো কথা বলি। তোমরা অনেকেই ভাবছো স্যার তাহলে এই সময় দাঁড়িয়ে আমার কি করা উচিত, আমি কি নতুন সিলেবাসের জন্য অপেক্ষা করে বসে থাকবো নাকি পড়াশুনো শুরু করব, করলে কি শুরু করব? দেখো একদম প্রথমেই বলেছি, আগের বারে যখন নেটের সিলেবাস পরিবর্তন হলো সেই সময় কিন্তু
নেটের যে সিলেবাস যা ছিল সেখান থেকে কোনো কিছু বাদ যায়নি, বরং সেখানে নতুন জিনিস অ্যাড হয়েছে প্রত্যেকটা জায়গাতে, এবং প্রত্যেকটা জায়গাতে অ্যাড হওয়ার পাশাপাশি একেবারে নতুন রূপে ইন্ডিয়ান লজিক, ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি জায়গাগুলো চলে এসছে। তো এবারেও তাই, যে সিলেবাস আজকের ডেটে আছে যদি বাদ যায় 2 থেকে 5% বাদ যাবে, আর অ্যাড হবে 15 থেকে 20%। হয়তো আলাদা কোনো চ্যাপ্টার রূপে অ্যাড হবে না, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে একটু 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 করে সেটা অ্যাড হয়ে যাবে। আর অনেকেই ভাবছো, স্যার আপনি তো ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড বা রিজনিং নিয়ে কোনো কথা বললেন না, সেই জায়গাটা কী হবে, সেটা কি তাহলে থাকবে না? অবশ্যই থাকবে। ওই যে বললাম, ন্যাশনাল এডুকেশন পলিসি যে পিডিএফটা আছে, দরকার হলে আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। সেই পলিসিটার কিচ্ছু না, 4.26, 4.27, 4.28 এই 3টে জায়গা ভালো করে পড়বে। একদম স্পষ্ট বলা হচ্ছে ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড যা জীবনে প্রতি মুহূর্তে লাগে সেরকম অঙ্ক বেশি করে করতে হবে। ওখানে ওই ট্রেনের দৈর্ঘ্য মাপার অঙ্ক তোমার জীবনে কোনো দিন কোনো কাজে লাগে না। নল চৌবাচ্চার অঙ্ক তোমার জীবনে কোনো দিন কোনো কাজে লাগে না। লাগে কি, বাঁদর একটা মাসে তেল লাগানো আছে, তাতে কতটা উঠলো আর কতটা নামলো, কতক্ষণে সে উঠে যাবে, এটা তোমার জীবনে কোনো কাজে লাগে না। বোট অ্যান্ড স্ট্রিম, স্রোতের অনুকূলে আর তার উল্টো দিকে, বেগের উল্টো দিকে, হাওয়ার উল্টো দিকে নৌকা কত দূর গেল আর কত দূর গেল না, সে দিয়ে তোমার জীবনে কিচ্ছু হবে না। তোমার জীবনে লাগবে সরল সুদের অঙ্ক, জটিল সুদের অঙ্ক, কম্পাউন্ড ইন্টারেস্ট, শতকরার অঙ্ক। তো এই জাতীয় চ্যাপ্টারগুলোকে আরও বেশি করে এমফাসিস করবে আগামী দিনের এনটিএ নেটের সিলেবাস। এবং এই যে অঙ্কগুলো আমাদের জীবনে কোনো প্রায়োগিক কোনো কাজে লাগে না প্রতিদিনের জীবনে, সেই অঙ্কগুলোকে আস্তে আস্তে দূরে সরিয়ে দেবো। ওই যে বললাম 5% সিলেবাসকে বাদ করা হবে, 15 to 20% সিলেবাসকে অ্যাড হবে। সেখানে ওই শতকরা, ডিসকাউন্টের অঙ্ক, ঠিক আছে? দেখবে আজকালকার দিনে আমরা অনলাইন শপিং করতে গেলে প্রতি মুহূর্তে কত % ডিসকাউন্ট দিচ্ছে তার উপর নির্ভর করি, ঠিক আছে? তো আমাদের জীবনে যেগুলোর বেশি বেশি প্রয়োজন সেইগুলো সিলেবাসে ঢুকবে, যেগুলোর জীবনের কোনো, আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই এই রকম চ্যাপ্টারগুলোকে তুলনামূলকভাবে বাদ দেওয়া হবে। বারবার বলছি, পরীক্ষার সিলেবাস শুধু পাস করার জন্য না, পরীক্ষার সিলেবাস তোমাকে জীবনে জয়ী করে তোলার জন্যে। এবং যত দিন যাবে মানুষের যত চিন্তাভাবনার মধ্যে আধুনিকতার ছোঁয়া লাগবে, যুক্তি বিজ্ঞান যত এগোবে, আমাদের এই পরীক্ষার সিলেবাসগুলো ততই আমাদের জীবনকে সহজ করে দেবে, আমাদের জীবনে ততটা কার্যকরী হয়ে উঠবে। তাই যারা এনটিএ নেটের সিলেবাস নিয়ে ভয় পাচ্ছ, কী করবে বুঝতে পারছো না, আমি প্রত্যেককে বলবো বর্তমানে যে সিলেবাস আছে সেই সিলেবাস নিয়ে পড়তে শুরু করো। বর্তমানে যে বই বাজারে পাওয়া যাচ্ছে সেটা নিয়ে পড়তে শুরু করো। একদিনও সময় নষ্ট করা ঠিক হবে না। আশা করছি জানুয়ারির লাস্ট উইকের মধ্যে তোমাদের সামনে নতুন সিলেবাস চলে আসবে, এবং সিলেবাসের একটা সম্ভাব্য রূপরেখা আমি তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। সিলেবাস আসলে আমি কথা দিলাম তার ইন ডিটেলস আলোচনা আমি তোমাদের সামনে করে দেব, কিভাবে পড়তে হবে, কিভাবে এগোতে হবে। তবে আজকের দিনটা থেমে থাকার নয়, এখন থেকে আর থেমে থাকা নয়, বরং যে সিলেবাসটা আছে যতটা পারো এগিয়ে রাখো। কারণ ওই যে 50 to 20% নতুন অ্যাডিশন আসছে, সেটা কিন্তু পড়ে তোমাকে জুনের পরীক্ষাটা দিতে হবে। জুনে নতুন সিলেবাসের পরীক্ষা আসতে চলেছে। সো আজ থেকেই পড়তে থাকো, লড়তে থাকো, নিজের জীবন গড়তে থাকো। থ্যাংক ইউ।